স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। নির্বাচনকালীন সরকার নিয়ে তৈরি জটিলতার শঙ্কা ও উদ্বেগে পুরো দেশ। কখন কিভাবে কার অধীনে নির্বাচন হবে এই নিয়ে কৌতূহলের শেষ নেই। এইসব প্রশ্নের উত্তর যাদের কাছে আছে বলে জনগণ মনে করেন তাদেরই একজন প্রধানমন্ত্রী জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা জনাব এইচ.টি. ইমাম। আজ আমরা মুখোমুখি হয়েছি তার সাথে। জনাব এইচ.টি. ইমাম, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। আপনাদের অনেক ধন্যবাদ। আপনার মাধ্যমে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সকল দর্শককে আমার শুভেচ্ছা। জনাব এইচ.টি. ইমাম, নির্বাচনকালীন সর্বদলীয় বা অন্তর্বর্তীকালীন সরকার বিষয়ে আমরা যেসব তথ্য পাচ্ছি তাতে মন্ত্রিসভার আকার ছোট হবে, এরকমই আমরা শুনছি যে মন্ত্রিসভাটা যে আকারের আছে তার চেয়ে ছোট হবে। আপনারা যারা মানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা, তাদের অবস্থান কি হবে সে ব্যাপারে কি কোনো সিদ্ধান্ত নিয়েছেন কিনা বা নেওয়া হয়েছে কিনা? আমার মনে হয় না উপদেষ্টারা থাকবেন। উপদেষ্টা, আমার ধারণা তাই। জি, উপদেষ্টারা এই মানে জি, সেটা মাননীয় প্রধানমন্ত্রীর উপরে নির্ভর করে, তবে মনে হয় না থাকবেন। আচ্ছা, আপনি এইটা কিভাবে দেখবেন? একটি কথা আমি সুস্পষ্ট বলতে পারছি না। এটা মাননীয় প্রধানমন্ত্রী সেটি বলেন। প্রধানমন্ত্রী যদি মনে করেন যে কেউ থাকবেন তাহলে সেটা ভিন্ন কথা। আর 27শে অক্টোবরের আগের এবং যেহেতু নির্বাচনকালে 90 দিনের মধ্যে পড়েছে এবং পরের সরকারের মর্যাদা ও মেজাজ, যেটা আসলে কেউ স্ট্যাটাস এন্ড স্পিরিট বলছেন, তা কি এক কিনা? আমরা পত্রপত্রিকায় পড়ছি যে মন্ত্রীরা এখন রুটিন ওয়ার্কের বাইরে কোনো কাজ করছেন না, আবার কেউ বলছেন এখন, জি, আবার কেউ বলছেন যে মন্ত্রীরা কাজ করতে পারেন না। আপনি যদি একটু ব্যাখ্যা করতেন। যে পারেন না তা নয়, আসলে রুটিন আমাদের সংবিধান অনুযায়ী, সংবিধানের 123-এর ইয়েতে নির্বাচনের সময় করে বলা আছে সীমাবদ্ধ। বর্তমান যে সংবিধান সেটিতে পঞ্চদশ সংশোধনীর পরে সেটি হলো যে সংসদের মেয়াদ উত্তীর্ণ যেদিন হবে, অর্থাৎ এক্ষেত্রে 24শে জানুয়ারি 2014, তার আগের 90 দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করতে হবে। এখন তার 3 মাস 90 দিন আগে হিসাব করলে 25শে নভেম্বর হয়, 25শে অক্টোবর হয়। 25 অক্টোবর বা কেউ বলে থাকেন যে শুক্র শনিবার ধরে 27 অক্টোবর বড় জোর আর কি, বড় জোর হলে যাই হোক, কিন্তু শুক্র শনি ধরার আমি কোনো কারণ দেখছি না। আমি 25 থেকেই ধরছি। তো 25 থেকে যদি হয় তাহলে 90 দিনের মধ্যে। এখন নির্বাচনের সময়ের যে ব্যাপারটা, নির্বাচন কবে হবে? নির্বাচন হবে যেদিন থেকে নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণা করবেন সেই দিনের হিসেব থেকে। কাজেই এখন অন্তর্বর্তীকালীন সরকার হবে তখনই। এখন তো অন্তর্বর্তীকালীন সরকার নয়, এখনো নয়, ওই মোডে এখনো যায়নি। কাজেই এখনো স্বাভাবিকভাবেই আপনার ওই প্রধানমন্ত্রীর যে সম্পর্কে যে ধারাগুলো আছে 55, 56, 57, সেগুলোতে দেখবেন 57-তে বলাও আছে যে প্রধানমন্ত্রী ততদিন বহাল থাকবেন উত্তরাধিকার না আসা পর্যন্ত। কিন্তু প্রধানমন্ত্রী যখন থাকছেন তিনি তার মন্ত্রী পরিষদও রাখতে পারবেন, কিন্তু সেই মন্ত্রী পরিষদের পরিসর কি হবে, কতজন থাকবেন কি থাকবেন না এই সময়টাতে, সেটি তার উপরে নির্ভর করছে। কিন্তু অনেকে যে আর্গুমেন্টটা করছেন আর কি, 123-এর ক অনুযায়ী মেয়াদ অবসানের কারণে সংসদ ভাঙিয়ে যাবার ক্ষেত্রে ভাঙিয়ে যাইবার পূর্ববর্তী 90 দিনের মধ্যে, সেই 90 দিনের সময়কালটার মধ্যে যেহেতু আমরা প্রবেশ করে ফেলছি, এখনকার সরকার অন্তর্বর্তীকালীন সরকার হবেন এবং তারা রুটিন কাজ ছাড়া কোনো কাজ করবেন না এবং নির্বাচন কমিশনের এখন স্বভাবতই যেহেতু নির্বাচন একেবারে সমাগত, একেবারে সামনে, কাজে সকলেই একটি নির্বাচনী মুডে চলে গেছেন। তো আমাদের যারা যারা নির্বাচন করবেন সকলেই, আমাদের সরকার দলীয় বলুন আর বিরোধী দলীয় বলুন, যারা বলছেন নির্বাচন করবেন না তারাও প্রস্তুতি কিন্তু সকলেই নিচ্ছেন। এবং সেই ক্ষেত্রে আপনার নির্বাচন কমিশনও ইতিমধ্যেই যেমন তাদের কোড অফ কন্ডাক্ট ড্রাফট ঘোষণা করে দিয়েছেন, তারপরে আরপিও আইন হয়ে গেছে, পূর্বে যেটি ছিল সেটি কিছু সামান্য কিছু রদবদল করে, অতি সামান্য। তারপরে অন্যান্য যে সমস্ত প্রস্তুতি পর্ব নির্বাচন কমিশনের, সেগুলো তারা তো ঘোষণা দিয়েই করছেন। অতএব আমি মনে করি নির্বাচনের আবহাওয়াতে চলে গেছি আমরা সেজন্য। কিন্তু তবুও ক্যাবিনেট মিটিং তো হচ্ছে নিয়মিত। আগামীকাল মন্ত্রী পরিষদ সভা আছে, আগামীকালও মন্ত্রী পরিষদ সভা আছে। আপনি বলছেন যে সেটা নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত সরকারটা তার স্বাভাবিক কার্যক্রম অনুযায়ী স্বাভাবিক কার্যক্রম করে থাকবে, কিন্তু সংবিধানে যারা এরকম ব্যাখ্যা দিচ্ছেন যে 90 দিনের কালে আসলে অন্তর্বর্তীকালীন সরকার হয়ে যায়, তারা কোনো রুটিন কাজ ছাড়া করে না, সেটি আসলে একটু সেটি
আমি দ্বিমত পোষণ করি। আপনি এই জন্য যে যেহেতু সংসদ আগে ভেঙে দেওয়া হয় নাই, যদি ভেঙে দেওয়া হতো তাহলে কিন্তু আবার অন্যভাবে চলে যেত। আচ্ছা, তখন ওই সংসদের মেয়াদকালের পরেও 90 দিনের মধ্যে নির্বাচন করা যেত। এখনো সেই সুযোগ নেই, ওই 90 দিনের ক্ষণগণনার মধ্যে প্রবেশ করার কারণে এখন আর সেই সুযোগ নেই। আপনি নির্বাচনের কথা বলছিলেন, এখন নির্বাচন নিয়ে কথা বলতে গেলে যে প্রশ্নটি সবার সামনে চলে আসে যে প্রধান দল বা বিরোধী দলের যে জোট, তারা তো নির্বাচনে না আসার ব্যাপারে একেবারে বলে দিয়েছে যে যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকেন বা এই সরকারের অধীনে তারা কোনো নির্বাচন করবেন না। এই বিষয়টিকে আপনারা আসলে কিভাবে দেখছেন? যে এখানে আজকেও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজকের সমাবেশে, মানে মহাসমাবেশই বলা যায়, সমাবেশে যে ভাষণ দিলেন সেখানেও তিনি পরিষ্কার বলেছেন যে তার যে আহ্বানটা, এটি কিন্তু অনেকেই মনে করেনি যে উনি এরকমভাবে স্বতঃস্ফূর্তভাবে নিজে থেকেই সর্বদলীয় সরকার করতে চাইবেন এই অন্তর্বর্তীকালীন সরকার সময়ে এবং নির্বাচন পরিচালনার জন্য। এবং নির্বাচন পরিচালনার জন্য ঠিক বললে ভুলও বলা হবে, নির্বাচন পরিচালনায় নির্বাচন কমিশনকে সহায়তা দানের জন্য। কারণ সংবিধানে বলা আছে নির্বাচন কমিশনই হচ্ছে নির্বাচন পরিচালনা করা সম্পূর্ণ দায়িত্বপূর্ণ এবং তার যা যা প্রয়োজন সেই কাজটি করে দেবে, যা যা সাহায্য সেই কাজটি করে দেবে সরকার। সরকারের কাজটি অত্যন্ত সীমাবদ্ধ এই সময়। আর যখনই অন্তর্বর্তীকালীন সরকার হয়ে যাবে তফসিল ঘোষণার পর, আর সরকারের খুব একটা করণীয় অন্যান্য যেমন উন্নয়নমূলক কাজ, এখন ধরুন কতগুলো কাজ চলছে চলমান, একটা ব্রিজ নির্মাণ চলছে, সেখানে টাকা স্যাংশন হয়ে গেছে, ব্রিজের কাজ তো আর থেমে থাকবে না, কিংবা রাস্তার কাজ মেরামত, এগুলো তো থেমে থাকবে না, এগুলো রুটিন কাজ। কিন্তু নীতি নির্ধারণী যে সমস্ত বিষয় অথবা নতুন আয় ব্যয়ের যে ব্যাপার, বাজেট সংক্রান্ত যে সমস্ত ব্যাপার, এগুলো নিয়ে কোন রকম সিদ্ধান্ত আর হবে না। আপনি বলছেন এই সময়টা তফসিল ঘোষণার আগ পর্যন্ত থাকবে। এখানে আমার একটু খটকা থেকে যাচ্ছে, কেননা 90 দিনের আগেই কেন এই সরকারটা অন্তর্বর্তীকালীন সরকারের মেজাজ নিবে না? মানে এখনো কেন এই কাজগুলি, পলিসি ডিসিশনগুলি নিতে হবে? মানে এটা কি ভোটের উপর প্রভাব ফেলবে না? এখন তো খুব বেশি বড় পলিসি ডিসিশন যে মারাত্মক রকমের বিশাল কিছু হচ্ছে তা নয়, মানে মোটামুটি ভাবে অন্তর্বর্তীকালীন সরকারের একটা মোডে আস্তে আস্তে যাচ্ছে। আচ্ছা, আস্তে আস্তে যাচ্ছে, কিন্তু হঠাৎ একেবারে কাট অফ পয়েন্ট যে এই দিনে আমরা অন্তর্বর্তীকালীন সরকার হয়ে গেলাম, মানে আগের দিন পর্যন্ত কোনো হবে না। বিরোধী দলের একটা প্রধান দাবি ছিল এটাই যে তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে, যে যদি তত্ত্বাবধায়ক সরকার না আসে তাহলে এই সরকার আসলে অন্তর্বর্তীকালীন সরকারের রূপটা নিবে না এত সহসা। এটা একটা প্রধান ইয়ে ছিল। তারা আরেকটি অন্য কথা যেটা বলেছিল, সেখান থেকে পরে সরে গেছেন অবশ্য, যে 25শে অক্টোবর থেকেই সরকার অবৈধ। অবৈধ তো কোনো অবস্থাতেই নয়, মানে নির্বাচনের ইয়েতেও নয়, 123-এও নয়, কিংবা প্রধানমন্ত্রী সম্পর্কে যে সমস্ত দায়িত্ব বর্ণনা করা হয়েছে তার ক্ষমতা, সেগুলো এটা কাজেই কয়েকদিন আগে মাছরাঙ্গা টেলিভিশনে আমার সঙ্গে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এসেছিলেন। উনি কথা তখন বলছিলেন ওই একই ধারা করে, উনি বলছেন না অবৈধ আইনগতভাবে অবৈধ নয়, তবে নৈতিকভাবে। এটি অনেকে এক এক রকম এখন ওইভাবে ব্যাখ্যা করছেন, কিন্তু তা নয়। আমরা একটা দেখতে পাচ্ছি যে এক ধরনের সংলাপ আসলে চলছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার টেলিফোন সংলাপ, মানে বেগম খালেদা জিয়ার সঙ্গে টেলিফোন সংলাপের যে মাধ্যমে কিন্তু এক ধরনের সংলাপ চলছে। কিন্তু আমার জানতে ইচ্ছা করে যে এই সংলাপের আসল উদ্দেশ্যটা কি? হরতাল বন্ধ করা, কোনো কর্মসূচিকে প্রত্যাহার করা, আবেদন জানানো, নাকি নির্বাচনকালীন সরকার নিয়ে কোনো একটা সংলাপ বা সমঝোতা? কারণ আমরা বারবার দেখতে পাচ্ছি যে আজও সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন যে 60 ঘন্টার হরতাল প্রত্যাহার করলে তবে বিএনপির সঙ্গে আলোচনা হবে। এখনকার যে পরিস্থিতি দাঁড়িয়েছে এটা পরিবর্তিত পরিস্থিতি। টেলিফোন সংলাপেও কিন্তু শেখ হাসিনা বারবার বলেছেন আপনি হরতালটি প্রত্যাহার করুন। এখন কিন্তু এটি পরিবর্তিত পরিস্থিতি। আচ্ছা, কিন্তু টেলিফোন আলাপের আগ পর্যন্ত এবং মাননীয় বিরোধী দলীয় নেত্রী জনসভায় যেটি ঘোষণা করেছিলেন যে আগামী 48 ঘন্টার মধ্যে যদি আমরা কোনো আহ্বান না পাই, কোনো সাড়া না পাই, তাহলে আমরা হরতাল এবং তার প্রয়োজন হলে তার চাইতেও কঠোরতম কোনো কর্মসূচিতে যাব। এরই প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী নিজে 24 ঘন্টার মধ্যেই টেলিফোন করলেন এবং টেলিফোনে আপনারা আলাপ শুনেছেন। এবং এটি নিয়ে কিন্তু অনেকে প্রশ্ন করেছেন যে টেলিফোনটি কেন প্রচার করা হলো। আজকে হাইকোর্টে একটি রিট হয়েছে গতকাল,
আজকে আজকে একটা রিট হয়েছে যে টেলিফোনে যে সংলাপ প্রকাশ, ফোনালাপ যে প্রকাশ, সেটি কেন অবৈধ হবে না? আচ্ছা, এখন এটার বৈধতা কিংবা অবৈধতা নিয়ে তো এখন করে আর লাভ নেই, প্রকাশ হয়ে গেছে, মানে এটি নিয়ে আর আপনি উদ্র করতে পারছেন না, এক নম্বর। কিন্তু তা প্রকাশ হওয়ার আগের দিন কিন্তু বিভিন্ন পত্রপত্রিকায় মানে বেগম জিয়া কি বলেছিলেন সে সমস্ত কথাগুলো দিয়ে দেওয়া হয়েছিল, দেখেছেন তো? এটি যদি দেওয়া না হতো তাহলে কিন্তু আমরা এই পদক্ষেপটি নিতাম না। কোন পদক্ষেপের কথা বলছেন? টেলিফোন সংলাপটি প্রকাশের? আপনি কি বলছেন এই প্রকাশের উদ্যোগ আপনি নিয়েছেন বা আপনারা? আমি নিইনি, কিন্তু সরকারের পক্ষ থেকে কিংবা এবং সরকারের আপনার সাহায্য করেন এরকম কোন দল কিংবা কেউ করেছেন, এটি যারা জানেন। কারণ টেলিফোন তো তখন সবাই এখন ইয়ে করে, রেকর্ড করা তো কিছুই না, রেকর্ড করা কিছুই না, সংবাদপত্ররাও করতে হবে কাজেই, এবং এটির প্রয়োজন ছিল আমি মনে করি। এই জন্য যে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছিল, অনেক ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছিল, এবং আপনারা নিজেই শুনেছেন যে কি ধরনের কথা। মাননীয় প্রধানমন্ত্রী যে উৎসাহ এবং যেরকম একটি স্বতঃস্ফূর্তভাবে ওই যে সর্বদলীয় সরকার গঠনের কথা যেভাবে বলেছিলেন, এটি কিন্তু আমরা জানতাম না, বিশ্বাস করুন, আমরা জানতামই না। উনি অনেকের কাছ থেকে পয়েন্ট নিয়েছেন, তথ্য নিয়েছেন সবই, কিন্তু নিজে রাতভর বসে নিজে তার ভাষণ লিখেছেন, সেই ভাষণটি আবার নিজেই সেভাবে মোটামুটি আরো কিছু কারেকশন করে পরের দিন রেকর্ড করিয়েছেন, এবং তখন না করা পর্যন্ত আমরা জানতাম না যে উনি সর্বদলীয় সরকারের কথা আহ্বান জানাবেন। এবং সর্বদলীয় সরকারের যে বিষয়টি, সেখানে তুমি তো এখনো বলেছেন, সেদিনও, কালকেও না পরশু এই পার্লামেন্টেও বললেন যে সকল দল থেকে নির্বাচিত প্রতিনিধির মধ্য থেকে যারা সংসদে আছেন তাদের মধ্য থেকে একটি সরকার গঠন করা খুবই সম্ভব, এবং সেক্ষেত্রে আওয়ামী লীগ বিরাট একটি ছাড় দিতে রাজিও আছে। আমি সংলাপটি নিয়ে জানতে চাইছিলাম যে জনাব ইমাম, যে সংলাপটা করার উদ্দেশ্য ছিল, আপনি যে কথাটা বললেন সেই প্রশ্নের উত্তরে বলছি, ওনার এক নম্বর উদ্দেশ্য ছিল যে বিরোধী দলকে সংলাপে আসার জন্য ওই যে সর্বদলীয় সরকারের যে আহ্বান জানিয়েছেন সেটি সম্পর্কে তাদের প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করে তাদেরকে আহ্বান জানিয়েছিলেন যে আপনাদের প্রতিনিধি মনোনীত করুন, এই বিষয়টি আলাপ করা। এবং তখন হয়তো বিরোধী দল বললেন আচ্ছা ঠিক আছে আমরা যাব, মন্ত্রিসভায় যোগদান করব, আমাদেরকে কোন কোন মন্ত্রণালয় দেবেন, কোন কোন পোর্টফোলিও দেবেন, এই সমস্ত বিষয় আলোচনার জন্য। এবং তারপর ছিল আরেকটি বিষয় যে নির্বাচনের দিন তারিখ ইত্যাদিও, এটিও এগুলি বিষয় নিয়ে নিশ্চয়ই আলোচনা করে। কিন্তু মাননীয় বিরোধী দলের নেত্রী যখন বললেন ওনার একটি কর্মসূচি আছে, উনি 28 তারিখে আসতে পারছেন না, তখন কি মাননীয় প্রধানমন্ত্রী পারতেন না যে আরেকটি ডেট দিতে, যে ঠিক আছে আপনি 30 তারিখে আসেন? আমরা দেখলাম যে আলোচনাটা শুধু হরতাল প্রত্যাহার করা বা না করার মধ্যে সীমাবদ্ধ থাকলো, উনি কি আরেকটি ডেট দিতে পারতেন না? ওটি করলেন এইভাবে, হয়তো পারতেন, কিন্তু যেহেতু উনি আগেই বলে ফেলেছিলেন বিরোধী দলের নেত্রী যে আপনারা যদি সাড়া না দেন তাহলে হরতাল করব, তো সেই জন্যই মাননীয় প্রধানমন্ত্রী বললেন আপনি হরতালটা প্রত্যাহার করুন। কেন হরতাল মানে কি? এখন তো হরতাল আর আমরা যেরকম হরতাল জানতাম সেই হরতাল তো নয়। এখন হরতাল তো রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা, রাষ্ট্রীয় বাস পোড়ানো, আপনার সরকারের বলবো না, রাষ্ট্রের সম্পদ যেমন রেল লাইন উপরে ফেলা, বিদ্যুৎ কেন্দ্র আক্রমণ করা, তারপরে মানুষ মারা, বাসের মধ্যে আগুন দিয়ে ড্রাইভারকে মারা, অ্যাক্সিডেন্ট করা, পুলিশের উপর আক্রমণ করা, থানা আক্রমণ করা, উপজেলা কেন্দ্র আক্রমণ করা, একেবারে নৈরাজ্যের চরম। এই যে সন্ত্রাসী কাণ্ড কারখানা, এর নাম যদি হরতাল হয় তাহলে আর এরপরে সন্ত্রাসী কর্মকাণ্ড কাকে বলবেন? রাইট। আমরা একটা বিরতি নিব জনাব ইমাম। বিরতির পরে আমি জানতে চাইবো যে বিবিসি বাংলায় আপনি জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী ভাষণের পরপরই বলেছেন 18 অক্টোবরের পরে যে বলেছিলেন যে শেখ হাসিনাই নির্বাচনকালীন সরকারের প্রধান থাকবে। এটাই কি সরকারি দলের চূড়ান্ত অবস্থান কিনা? যদি এটা চূড়ান্ত অবস্থান হয় তাহলে আলোচনার সুযোগ কোথায়? আমরা কিন্তু জাতির উদ্দেশ্যে টিভি রেডিওর ভাষণে কিংবা বেগম খালেদা জিয়ার সাথে ফোন আলাপে কিংবা অন্য কোনোভাবে প্রকাশ্যে শেখ হাসিনাকে এখন পর্যন্ত বলতে শুনি নাই তিনিই নির্বাচনকালীন সরকারের প্রধান থাকবেন। এটি যদি আপনি একটু ব্যাখ্যা করেন, আমরা একটা বিরতি নিয়ে ফিরছি। যে আমরা একটা বিরতি নিচ্ছি, তারপরে আবার কথা হবে।
বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। জনাব ইসলাম, বিরতির আগে আপনার কাছে জানতে চাইছিলাম যে বিবিসি বাংলায় জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী ভাষণের পরপরই বিবিসি বাংলা আপনি বলেছিলেন যে শেখ হাসিনা নির্বাচনকালীন সরকার প্রধান থাকবেন, এটাই সরকারি দলের চূড়ান্ত অবস্থান কিনা, যদি হয় তাহলে আলোচনা বা সংলাপের কি আছে। আমাদের একজন দর্শক মোবারক উনি জানতে চেয়েছেন যে 24 জানুয়ারির মধ্যে যদি নির্বাচন না হয় তাহলে কি হবে, সামরিক শাসন চলে আসবে কিনা বা এরকম কোনো কিছু হবে কিনা, আপনি যদি একটু সংবিধানে যদি ভালো করে দেখেন, সামরিক শাসন আসার আর কোনো পথ নেই, ওই দ্বারটি রুদ্ধ করে দেওয়া হয়েছে। সামরিক শাসন আনলে বেআইনিভাবে কেউ যদি সরকার দখল করে তাহলে তার জন্য বিচার এবং বিভিন্ন রকমের শাস্তির ব্যবস্থা করা হয়েছে এখন ইয়েতে। কাজেই আমি মনে করি না, এবং বর্তমান সেনাবাহিনীও আমি মনে করি না কোনোভাবে হস্তক্ষেপ করার জন্য তারা এমন কোনো চিন্তা ভাবনা করছেন বা করবেন। এক, দ্বিতীয়ত হলো যে এর পরে 24 জানুয়ারির মধ্যে নির্বাচন হবে, এটি আমি সুদৃঢ়ভাবে বিশ্বাস করি। এবং সংবিধানে যেভাবে আছে, সংবিধানে যেভাবে আছে সেখানেই ওইখানেই মস্ত বড় বিরাট একটি ইয়ে খুলে দিয়েছেন, দুয়ার খুলে দিয়েছেন সম্ভাবনার, যেটি সর্বদলীয় সরকার। আমি মাঝে মাঝে চিন্তা করে নিজেই খুব দ্বিধান্বিত হয়ে পড়ি, যেটা নির্দলীয় সরকার বলতে আমরা কি বুঝি, কয়জন লোক নির্দলীয় আছে মনে প্রাণে, মনে মধ্যে, বাইরে না হলেও মনে মনে কেউ না কেউ কোনো দল সমর্থন করেনি। কাজেই সেক্ষেত্রে যেখানে বিএনপির নিজস্ব বড় বড় বাঘা বাঘা নেতারা সংসদে আছেন, মওদুদ আহমদ সাহেব আছেন, এম কে আনোয়ার আছেন, জমিরুদ্দিন সরকার আছেন, আরও অনেকেই উল্লেখযোগ্য আছেন, তো তারা যদি সর্বদলীয় সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে যোগ দেন এবং তারা যদি এটুকু বলেন যে না আমাদের গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয় দিতে হবে, সেটি একটা আলোচনার বিষয়। এবং সেই সঙ্গে যদি আরও জাতীয় পার্টি এবং অন্যান্য দলও থাকেন, জাতীয় পার্টি এখন আছেন কিন্তু আরও হয়তো বেশি থাকতে পারেন, আরও অন্য দল আছে সেখান থেকেও থাকতে পারেন। তবে একটি কথা পরিষ্কার করে নিই, জামাতে ইসলাম থাকতে পারবে না, কেননা হাইকোর্টের যে রায় তাতে জামাতে ইসলাম এখনো সংবিধিবদ্ধ কোনো রাজনৈতিক দল নয়, এবং নির্বাচন কমিশনও বলেছে হয়তো তাদের আপনারা মোটামুটি জামাত ইসলাম বাদ দিয়ে বাকি সব দলের জন্যই জায়গা তৈরি করছেন এবং মনে করছেন যে মানে আহ্বানও জানাচ্ছেন। নিশ্চয়ই আহ্বান জানানো হচ্ছে, সেভাবে বারে করা হচ্ছে। কিন্তু প্রথম প্রশ্নটি আসলে থেকে যাচ্ছে যে ওই সরকারের প্রধান কে হবেন। বিএনপি থেকে একটি কথা বারবারই বলা হচ্ছে যে বিচারপতি কে এম হাসান, যিনি কোনো এক সময় তো বিএনপির কোনো একটি পদ অলংকৃত করেছিলেন, তাকে যদি আপনারা মানেন নাই তাহলে বিএনপি শেখ হাসিনাকে কেন মানবেন? এই তুলনাটি বারবারই সামনে চলে আসছে। এই তুলনা এখন আর ওঠে না, কেননা হাইকোর্টের সুপ্রিম কোর্টের জাজমেন্টে বলা হয়েছে জুডিশিয়ারিকে আর এইভাবে কলুষিত করা যাবে না, এই রাজনীতিতে যাতে না আসতে পারেন। জুডিশিয়ারি যথেষ্ট রকমের পরে হ্যস্তন্যস্ত হয়েছেন, কলুষিত হয়েছেন। আমরা লতিফুর রহমানের মতো সরকার, তত্ত্বাবধায়ক সরকার প্রধানও দেখেছি, তার কর্মকাণ্ড সম্পর্কেও জানি। কাজেই এবং আমরা যেটা বলতে চাচ্ছি যে তত্ত্বাবধায়ক সরকার তো বাংলাদেশ আওয়ামী লীগেরই আন্দোলনের ফল 96-তে, এবং সেটি কোন প্রেক্ষাপটে, সেই প্রেক্ষাপটটি যদি দেখেন, মাগুরার উপনির্বাচন, ঢাকা 10-এর উপনির্বাচন, তারপরে 15ই ফেব্রুয়ারির ভোটারবিহীন নির্বাচন, তারপরে জনরোষে একেবারে বিশাল ইয়েতে জনগণের যে বিশাল সমর্থন নিয়ে গণ অভ্যুত্থানই হয়ে গেল। যে গণ অভ্যুত্থানের ফলে তখন বিএনপি বাধ্য হয়ে যে জাতীয় সংসদে ফ্রিডম পার্টির একেবারে আত্মস্বীকৃত খুনিরা, কর্নেল রশিদ, কর্নেল ফারুক, এরা পর্যন্ত, কর্নেল রশিদ বোধহয় বিরোধী দলের নেতা করা হয়েছিল। এখন এই ধরনের একটি সংসদ তারা তড়িঘড়ি করে এই আইনটি করেছিলেন, তখন সংশোধন করেছিলেন আপনার বোধহয় আরেকটি মতামত এরকম আসছে যে আওয়ামী লীগের নেতৃত্বে যে তত্ত্বাবধায়ক সরকার এসেছিল সেটা গণ দাবির একটা রূপ হিসেবে আসছিল, এবং সবাই মিলে কিন্তু সবাই এটা মানতে বাধ্য হয়েছিল, এমনকি পরে বিএনপিও মানতে বাধ্য হয়েছে যে এটা তত্ত্বাবধায়ক সরকার। একমাত্র বিএনপি ছাড়া সকল দল দাবি জানিয়েছিল, পরে বিএনপি মানতে বাধ্য হয়েছিল এবং বিএনপিও মেনেছিল। তো একটি কথা আসছে এরকম যে সবাই মিলে যে জিনিসটি প্রতিষ্ঠা করা হলো, বাদ দেওয়ার ক্ষেত্রে সেটা সবাইকে সম্পৃক্ত করা দরকার ছিল কিনা। এটা তো অনেক আলোচনা হয়েছে, প্রায় 1 বছর যাবত এই কিন্তু আলোচনা যা হয়েছে আমরা দেখেছি যে সবাই তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে রাখার পক্ষে বলেছেন। যে তো যেমন আপনাদের অ্যাটর্নি জেনারেল হাইকোর্টে ইংরেজি যেটাকে বলে টুথ টু নেল, উনি ফাইট করেছেন তত্ত্বাবধায়ক সরকার রাখার জন্য।
অ্যাটর্নি জেনারেল, আপনি যে সংবিধান সংশোধন যে কমিটি হয়েছে তারাও প্রাথমিকভাবে মতামত দিয়েছেন তত্ত্বাবধায়ক সরকার রাখার পক্ষে রায়টি হওয়ার আগে। না, কিন্তু রায় হয়ে যাওয়ার পরে জি, তখন তো পুরো পরিস্থিতি পাল্টে গেছে। রায় হয়ে যাওয়ার পরে এবং রায়ে যেটাই বিচারপতি হক যেটি কথা বলেছিলেন যে দুটি টার্ম থাকতে পারে, কিন্তু সেটি নির্ভর করবে সংসদের উপরে। তো সংসদ সে সম্পর্কে সিদ্ধান্ত নিয়েছে যে না, আমরা দুই টার্ম রাখবো না। আমার ব্যক্তিগত মত যদি জিজ্ঞেস করেন, তাহলে আমরা এখন সংসদীয় গণতান্ত্রিক দেশ যতগুলো আছে, ইংল্যান্ড থেকে শুরু করে ইউকে, তারপরে ধরুন ভারত, তারপর বাংলাদেশ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, সিঙ্গাপুর ইত্যাদি, সব, মালয়েশিয়া, সব দেশেই আপনার যে প্রধানমন্ত্রী যিনি থাকেন, সরকার প্রধান যিনি থাকেন, তিনি রাষ্ট্রপ্রধানের কাছে গিয়ে অনুরোধ করেন যে আপনি সংসদ ভেঙে দিন অথবা নির্বাচন ঘোষণা করতে নির্দেশ দিন। নির্বাচন ঘোষণার পরেও তখন রাষ্ট্রপ্রধান ওই যিনি সরকার প্রধান থাকেন তাকে, অর্থাৎ ইনকামবেন্ট যিনি থাকেন তাকেই বলেন আপনি সরকার অন্তর্বর্তীকালীন সরকার চালিয়ে যান। এইটাই কিন্তু প্র্যাকটিস সব জায়গায় হয়ে এসছে। এবং এই যে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিটি আমরাও জানি যে বাংলাদেশে যখন প্রথম হয়, 96-তে যখন তত্ত্বাবধায়ক সরকার প্রথম হলো, এটা কিন্তু একটা, আমি বলি, একটা অমিনাস দিয়ে শুরু হয়েছিল, জেনারেল নাসিমের কু দিয়ে, মনে আছে আমাদের। কিন্তু 2001-এর যে তত্ত্বাবধায়ক সরকার হলো, লতিফুর রহমানের তত্ত্বাবধায়ক সরকার, চরম বিতর্কিত। এবং ওই তত্ত্বাবধায়ক সরকারের আগে নির্বাচনের এই ব্যাপারে আমার পরে যে ভায়োলেন্স হলো, এই ব্যাপারে আমার প্রিয় একটি সম্পূরক প্রশ্ন আছে, এটি আপনাকে করার সুযোগ যদি আপনি দেন। আমি শেষ করে নেই, তারপরে করেন সম্পূরক প্রশ্নটি। তারপরে 2006-এর তত্ত্বাবধায়ক সরকারের সময় যে সংশোধনীটি এনে বিচারপতি হাসানকে করার জন্য আমরা তো আপত্তি করেছিলাম ওইখানে, যে এটা তো ইমোরাল। আমি আনএথিক্যালও বলবো না, রীতিমতো ইমোরাল। আপনি একটি বিশেষ ব্যক্তিকে করার জন্য আপনি সংশোধন করবেন, করে তাকে নিয়ে আসবেন, এবং শেষকালে উনি তো ভালো মানুষ, ভদ্র মানুষ, কেম হাসান নিজেই সরে দাঁড়ালেন। কিন্তু রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ, যেখানে সংবিধানে ছিল আরো 4টি অপশন ছিল, যে উনি না হলে তার আগের যিনি তিনি যদি ডিক্লাইন করেন, তাহলে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের সিনিয়র মোস্ট যিনি জাজ ছিলেন তিনি, এরা একে এক করে কোনো না করে তিনি নিজে দখল করে বসলেন। আপনার 2006-এর যে তত্ত্বাবধায়ক সরকার, সেটি বিএনপি সরকারের হাওয়া ভবনের একটি সম্প্রসারণ এবং সম্প্রসারিত রূপ, যার ফলশ্রুতিতে আমাদের 2 বছর অসাংবিধানিক সরকার। এই সমস্ত এইরকম তিক্ত অভিজ্ঞতার পর আমরা অন্যান্য দেশে, যেখানে ভারতে হচ্ছে, আপনার যেভাবে হচ্ছে, সব ভারতে তো ওই সরকারই করেন, যে সরকার প্রধান তার অধীনে ক্যাবিনেট থাকেন। কিন্তু আমাদের যেটি জানার ইচ্ছা, যে আপনি কি মনে করেন যে আমাদের প্রতিষ্ঠানগুলি এখন এত শক্তিশালী হয়েছে যে তারা একটা নিরপেক্ষ নির্বাচন করতে সক্ষম? আমি আওয়ামী লীগের কথা বলছি না। আজ যদি ক্ষমতায় বিএনপি থাকে বা বিএনপি আসে, তারাও কি একটি স্বাধীন সার্বভৌম নির্বাচন করতে বাধ্য হবে? নিরপেক্ষ নির্বাচন করতেই হবে তাদের? হ্যাঁ, হবে দুটি কারণে, 3টি কারণে আমি বলবো। মানে এখন বিএনপি ক্ষমতা থাকলেও নিরপেক্ষ নির্বাচন হতো? আমি বলছি 3টি কারণে হবে। এই জন্য যে এখনকার যে নির্বাচন কমিশন, এটি সম্পূর্ণ অন্য ধরনের, অত্যন্ত শক্তিশালী স্বাধীন নির্বাচন কমিশন। যে যত যাই বলুক, আপনি ধরেন বিএনপি কতগুলো স্ববিরোধী কথা বলেন, যে এই নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়, আমরা এর বিরুদ্ধে, এখানে তাদের অধীনে কোনো নির্বাচন মানি না। কেমন? আবার একই সঙ্গে 5টি সিটি কর্পোরেশন যখন নির্বাচন হলো, প্রথমে বলেছিলেন যাব না, পরে গেলেন এবং নির্বাচন কিন্তু মেনেও ঠিকই নিলেন। তার মানে এখন রাষ্ট্র ক্ষমতায় যেই থাকুক, এই নির্বাচন কমিশনের শক্তির কারণে আসলে তাকে নিরপেক্ষ নির্বাচনই করতে হবে। আর এই নির্বাচন কমিশনটি হয়েছে এই সর্বপ্রথম মহামান্য রাষ্ট্রপতির আহ্বানে ডায়ালগ করে সবগুলো দল গিয়ে তাকে অনুরোধ করেছিলেন আপনি একটি সার্চ কমিটি করে দিন। সেই সার্চ কমিটির ফলশ্রুতি হলো এই নির্বাচন। সেক্ষেত্রে আমাদের প্রশ্ন হচ্ছে যে সেক্ষেত্রে বিএনপির কাউকে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করে দেওয়া যায় কিনা, এই রাজপথের হাঙ্গামা থেকে দূরে থাকতে? এইবারও যদি নির্বাচন কমিশন একটি এরকম নির্বাচন করতেই সমর্থ হয়, তাহলে কেন না বিএনপির কাউকে বা বিরোধী দলের কাউকে নির্বাচনকালীন সরকারের প্রধান করে দেওয়া? সেটা সংবিধানে, আপনার সংবিধানের এই যে 57(3)-এ মোটেও পারমিট করে না। সংবিধানের 57(3)-এ হচ্ছে সংখ্যাগরিষ্ঠ দলের সদস্যরা যাকে সমর্থন দিবেন। এখন আওয়ামী লীগ সমর্থন দিল তাকে,
নিরপেক্ষ নির্বাচন করার জন্য, আন্দোলনের জন্য এটি থিওরিটিক্যাল হয়ে যাচ্ছে, এটি মানে তাত্ত্বিক হয়ে যাচ্ছে, মানে এটা মানে তাত্ত্বিক আলোচনা। কিন্তু আমি যে কথাটি বলছিলাম যে কেন হবে এই নির্বাচন কমিশন একটি, আর দ্বিতীয়ত আমাদের বহুদিনের আন্দোলনের ফসল কিন্তু এই যে এই নির্বাচন কমিশন যে নির্বাচন আচরণবিধি যেটি করেছে এইটি আপনারা পর্যালোচনা করুন। এবং আরপিও এবার যেভাবে সংশোধন হয়েছে এত বিস্তারিত, এত সুন্দরভাবে, এবং নির্বাচন পরিচালনা করবে মূলত নির্বাচন কমিশন, এবং সে তার আইন দ্বারা এবং তার অর্থনৈতিকভাবে সম্পূর্ণ স্বাধীন তিনি, এবং নির্বাচন কমিশনের উপরে কোনো হস্তক্ষেপ করার কোনো রকমের আজ পর্যন্ত কেউ বলতে পারবেন না যতগুলো নির্বাচন হলো কোনো রকম সেই উপনির্বাচন হোক আর যাই হোক সিটি কর্পোরেশনের কোনো রকম হস্তক্ষেপ করা হয়। তৃতীয়ত আমি বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটি এখন যে মিডিয়া যে ভূমিকা পালন করে, এখন মিডিয়া যেভাবে একেবারে খুঁটিয়ে খুঁটিয়ে প্রত্যেকটি জায়গায়, আপনি বলেন কোন জায়গা আছে যেখানে মিডিয়া যায় না, এতগুলো টেলিভিশন চ্যানেল, তারপরে এখন আপনার ইন্টারনেটে, তারপর ইলেকট্রনিক মিডিয়া অন্যান্য যারা আছেন তারা, তারপরে ফেসবুক থেকে শুরু করে, এবং পর্যবেক্ষক দল। এখন বাংলাদেশের এত ব্যাপক নির্বাচনী পর্যবেক্ষক দল এসে দেশের ভেতরে বাইরের থেকে যারা আসছেন, ইউনাইটেড নেশনস থেকে আসবেন, আমেরিকান দেশে গেছে, আজকেই সন্ধ্যার সময় তাদের সঙ্গে দেখা হলো, তারা প্রাক নির্বাচনী প্রতিনিধি দল পাঠিয়েছে। এই যে নির্বাচন এতগুলো এর সামনে আন্ডার দি ফুল গ্লেয়ার যাকে বলে, আলোর একেবারে সামনে আপনি ক্যামেরার নিচে বসে, এখন আর কারচুপির যুগ নেই। আমার মনে হয় যে আমিও এটি বিশ্বাস করি যে কারচুপি সম্ভব হবে না, তবে জনগণকে এই ভোগান্তির হাত থেকে রেহাই দেওয়ার জন্য এটি মেনে নেওয়া যায় কিনা যে নির্বাচনকালীন সরকারের প্রধান যদি মাননীয় প্রধানমন্ত্রী না থাকেন সেটি আপনারা কনসিডার করবেন কিনা, সেটি একটি বিরতি নিয়ে এসে আবার শুনবো। আর বিরতির পরে যেটি আসলে জানতে চাইবো যে গত জুনেই প্রধানমন্ত্রী বলেছিলেন যে 25 অক্টোবর সংসদের শেষ দিন। আপনার হয়তো মনে থাকবে যে 6 জুন 2013 25 অক্টোবর সংসদের শেষ দিন বলেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী। নবম জাতীয় সংসদের শেষ কার্যদিবস হবে আগামী 25 অক্টোবর, এটি সংসদ ভবনে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে এই কথা তিনি বলেছিলেন। অথচ সংসদীয় অধিবেশন বাড়ানো হলো, এই বিষয়ে অবস্থান বদলের কারণ কি? আমরা একটা বিরতি নিয়ে ফিরে আসলে যদি আপনি একটু বলেন। বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। বিরতির আগে জানতে চেয়েছিলাম যে গত জুনেই প্রধানমন্ত্রী বলেছিলেন 25 অক্টোবর সংসদের শেষ দিন, এখন আবার সংসদ অধিবেশন বর্ধিত করা হলো, সংসদ এখনো ভেঙে দেওয়া হয়নি। এই বিষয়ে অবস্থান বদলের কারণ কি বলে আপনি মনে করেন? সংসদের অধিকাংশ সদস্যবৃন্দই তারা বলেছিলেন, এবং তখন ওই সময়টাতে সংসদের সামনে কয়েকটি জরুরি গুরুত্বপূর্ণ কাজ ছিল। তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল যেটি ওই জনপ্রতিনিধিত্ব আইন, আরপিও, যেটি দ্বারা নির্বাচন পরিচালিত হবে, সেই আইনটি তখনও পাশ হয়নি। এই কারণেই তারা বলেছিলেন যে তাহলে এইটি অন্তত 7ই নভেম্বর পর্যন্ত বর্ধিত করা হোক। এই কারণেই, অন্য কোনো ব্যাপার নয়। আমাদের দর্শকদের একটা অংশ জানতে চাইছেন যে সেটি অবশ্য আপনি এই মুহূর্তে জবাব দিবেন কিনা আমরা জানি না, যে জানতে চাইছেন যে নির্বাচনকালীন মন্ত্রিসভার আকারটি কত বড় হতে পারে? 10 জন, 12 জন, 15 জন বা 10-12 জন হবে না, আমি এটি পরিষ্কার বলতে পারি। কেননা 45 জন, এখন 45টি মন্ত্রী মন্ত্রণালয় আছে, বিভাগ আছে, যার একক দায়িত্বে মন্ত্রীগণ আছেন, এবং মাননীয় প্রধানমন্ত্রীর বেশ কয়েকটি মন্ত্রণালয়ের তিনি দায়িত্বে, কিন্তু প্রতিমন্ত্রী আছেন। কাজেই সেক্ষেত্রে কাজের যে এখন যে চাপ, যে পরিমাণ লোড, ভার, যেটি এত কমিয়ে বেশি কমানো যাবে না। কমবে, অনেক অর্ধেক, অনেক ছোট হয়তো অর্ধেক হতে পারে, এরকম হতে পারে, 20 জনের একটি, হ্যাঁ হতে পারে, অনেকেই থাকবেন। আর যদি বাইরে থেকে অন্যান্য দলের যারা আসবেন তাদেরকে স্থান করে দেওয়ার জন্য আমাদের হয়তো নিজেদের মধ্যে থেকেই অনেক মন্ত্রী হয়তো নিজেরা বলবেন যে আমরা তাহলে এখন সরে দাঁড়াই, স্বতঃপ্রবৃত্ত হয়েই করবেন, এটা আশা করা যায়। এবং মানে সবাই তো পদত্যাগ পত্র জমা দিয়ে দিবেন, এরকমই আমরা মাননীয় প্রধানমন্ত্রী তারপর যাদের নিয়ে মন্ত্রিসভা গঠন করেন, সেটি হয়ে এসছে সব সময়, সবাই পদত্যাগ করবেন, তারপরে মাননীয় প্রধানমন্ত্রী নিজে আবার নতুন ক্যাবিনেট করে তার কাজ পরিচালনা শুরু করবেন। একটি বিষয় অস্পষ্টতা এখন একটু রয়ে যাচ্ছে যে সংসদ ভেঙে নির্বাচন হবে না বহাল রেখে নির্বাচন হচ্ছে, আসলে কি হচ্ছে? এই অস্পষ্টতা কি পঞ্চদশ সংশোধনের অস্পষ্টতা, নাকি এটা সংসদ যেহেতু ভেঙে দেওয়া হয়নি, কাজে এখন আর সংসদ ভেঙে দেওয়ার প্রশ্ন উঠছে না, কারণ ভেঙে দিতে গেলেই অন্য মোডে চলে যাব আমরা, ওই নির্বাচনী এই
আমাদের সংশোধনী সংবিধান অনুযায়ী, কিন্তু কার্যত সংসদ একেবারে অকার্যকর থাকবে, যেটি ভারতে হয়। আচ্ছা, ভারতে সংসদ রেখে নির্বাচন, অধিকাংশগুলি সংসদ রেখে নির্বাচন হয়েছে, এবং সেক্ষেত্রে কোনো রকমের সেই জন্য বারে বারে বলছি আমি যে নির্বাচনী আইন এবং কোড অফ কন্ডাক্ট, আচরণবিধি দুটো এমনভাবে বেঁধে দেওয়া হয়েছে যে সকলের জন্য যাতে একটি সমান্তরাল ভূমি তৈরি হয়, যেটাকে আমরা বলি আপনার লেভেল প্লেইং ফিল্ড। এই জিনিসটি নিয়ে আমি কিন্তু প্রথম লেখালেখি শুরু করি 2004 থেকে, যে কিভাবে লেভেল প্লেইং ফিল্ড হতে পারে। তখন তো চরম দলীয়করণ করা হয়েছিল সবকিছু, এমন সমস্ত ইয়াজউদ্দিনের মতো রাষ্ট্রপতি, এসব নিয়ে, এবং আমার ডিপ্লোম্যাটদের সঙ্গে প্রচুর আলোচনা করেছিলাম তখন। এবং এই বিষয়ে আমরা বাংলাদেশে যে ফর ফ্রি বাংলাদেশ আওয়ামী লীগস এন্ডেভার ফর এ ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন, আমরা একটা ডকুমেন্ট তৈরি করেছিলাম, আপনাকে দেব সেটি। এই যে বাংলাদেশ গভর্নমেন্ট, এটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশনের জন্য, এটা আমরা দেশে বিদেশে অনেক জায়গায় দিয়েছি। তারপরে তারপরেই আমরা বাংলাদেশ বিয়ন্ড দি ক্রস রোডস বর্তমানে গত বছরে তৈরি করেছিলাম, যেখানে আমরা কিরকম বাংলাদেশ দেখতে চাচ্ছি। এখন ক্রস রোডস ছিলাম, এখন আমরা বলছি যে বাংলাদেশ ইস্যুস, চ্যালেঞ্জেস অ্যান্ড প্রসপেক্টস। এই তিনটি পরপর পড়লে এই দেখবেন, এখানে আমরা কেয়ারটেকার গভর্নমেন্ট সম্পর্কে বলেছি, ইতিহাস দিয়েছি, বর্তমানে তুলনামূলক দিয়েছি, অনেক কিছু, এবং আরো কিছু বেশ কিছু কাগজপত্র আছে, আমি আপনাকে দিব। কিন্তু দুটো জিনিস আপনাকে উল্লেখ করে দেই, বিশেষ করে আজকের খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে লর্ড এভারির নাম শুনেছেন? ব্রিটিশ পার্লামেন্টে দুই হাউস মিলিয়ে, হাউস অফ লর্ডস এবং হাউস অফ কমন্স মিলিয়ে বাংলাদেশের উপর একটি অল পার্টি কমিটি আছে, সেটি হেড করেন, চেয়ারপারসন হচ্ছেন অ্যান্ড মেন এমপি, আর হাউস অফ লর্ডস থেকে কো চেয়ারম্যান হচ্ছেন লর্ড এভারি। এরা আমাদের এই যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল নিয়ে আর অন্যান্য নিয়ে আগে অনেক করেছেন, এবং পরে বেশ সন্তুষ্ট হয়েছেন। এখানে আমার কাছে একটা কপি এসছে, লর্ড এভারি লিখছেন, চিঠি দিচ্ছেন রাইট অনারেবল উইলিয়াম হেগ এমপি, অর্থাৎ ব্রিটিশ ফরেন সেক্রেটারিকে। বলছেন, I also have concerns about the direction of events in Bangladesh, and I share the frustrations of the voters of Bangladesh that there is no sign of a consensus on the conduct of the elections. But as I said on Channel S TV this week, you can't start altering the constitution 10 minutes before polling day. If the BNP can be given reassurance within the present framework, however, that might help to calm the present febrile atmosphere, and I do think the opposition should call off the hartal. Uni bolchen, I do think the opposition should call off the hartal and accept the Prime Minister's invitation to an open discussion. At the same time, they should recognize the old truth that politics is the art of the possible, and abandon their demand for a caretaker government during the election period. এরা বলছেন, এরা তো সংবিধান বিশেষজ্ঞ এবং অতি পুরাতন ভালো ইয়ে। এরই পাশাপাশি আবার দেখুন, আজকে একটি এসছে, লিগেটাম প্রসপেরিটি ইন্ডেক্স 2013, সেখানে তারা লিখছে ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়ান বাংলাদেশ, বাংলাদেশ ইজ লিডিং দি ওয়ে ইন টার্মস অফ ডেভেলপমেন্ট ইন সাউথ এন্ড এশিয়া, এক্সপোজিং দি ফেইলিংস অফ দিস জাইগান্টিক নেবার। আমাদের একজন দর্শক একটা অন্য বিষয়ে আপনার কাছে মতামত, আমরা তো এই মতামত শুনলাম, একটি বলছিলেন যে আপনি মিডিয়াকে অনেক স্ট্রং বলছিলেন, কিন্তু আমরা দেখেছি যে এই সরকারের আমলে একাধিক টেলিভিশন বন্ধ হতে, একাধিক নিউজ পেপারকে প্রচার হতে বাধা দেওয়ার ক্ষেত্রে আপনারা বন্ধ করে দিয়েছেন প্রকাশনা। এইটি কেন তাহলে? মানে এক একটা আমরা বাধা আমরা দেইনি, তারা নিজেরাই একেবারে সরাসরি এমন কিছু রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন, এবং মিডিয়ার যে দায়িত্ব, সেই দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। মিডিয়ার দায়িত্ব হলো মানুষকে সত্য কথা বলা, সত্য প্রকাশ করা, সেগুলো অ্যানালাইজ করা। কিন্তু যে ইয়ের কথাটি বলছেন, দিগন্ত টেলিভিশন এবং আমার দেশ ইসলামিক টেলিভিশন, তারা সরাসরি রাষ্ট্রবিরোধী এমন সমস্ত কথাবার্তা এবং সংবিধান বিরোধী প্রচার করছিলেন, যে তাতে করে কোনো রাষ্ট্রই, কোনো সরকারি
কোনো কার্যক্রম না নিয়ে থাকতে পারে না। আমরা বিরতি নিব জনাব এইচ.টি. ইমাম, বিরতির পর বিরতির আগে আমি আরেকটা জিনিস চট করে দেখিয়ে দিতে চাই। আমরা একেবারে অতি সম্প্রতি প্রকাশ করেছি এইটি মহাজোট সরকারের অগ্রাধিকার খাতসমূহের অর্জন। এটি হলো আমাদের আমরা যে রূপকল্প 2021-এ যে সমস্ত কথা বলেছিলাম তার কতখানি অর্জন করেছি কিভাবে, এটি আপনি দেখে পরে বিবেচনা করবেন। আর একটা আমরা দিয়েছি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার এবং বিএনপি জামাত জোট সরকারের আমলের তুলনামূলক চিত্র। এটি একেবারে গ্রাফ দিয়ে এবং ভেতরে সব পরিপূর্ণ তথ্য আছে। এগুলো আপনাদের কাছে আমরা বিরতির পরে যেটি জানতে চাইবো যে একটি খবর আসছে পত্রপত্রিকায় যে সচিবালয়ে অঘোষিত নিষেধাজ্ঞা চলছে, সেই নিষেধাজ্ঞার ফলে সচিবরা কেউ কাজ করছেন না, কেউ অন্য অনেক দাবি দেওয়ার মধ্যে আছেন। সেই বিষয়ে যদি একটু বলেন যে প্রশাসনের উপরে কন্ট্রোল বা প্রশাসন কথা শুনছে কিনা, যেমন বিভিন্ন জায়গা থেকে কথা আসছে যে প্রশাসনকে কথা না শোনার জন্য বলা হচ্ছে, সেই বিষয়ে যদি আপনি একটু মন্তব্য করেন। আমরা এটা বিরতি নিয়ে ফিরছি। বিরতির পর ফিরে এলাম আজকে বাংলাদেশে। জনাব এইচ.টি. ইমাম, আমরা বিরতির জানতে চাইছিলাম যে সচিবালয়ে অঘোষিত নিষেধাজ্ঞা চলছে কিনা, সচিবালয়ে কর্মরত প্রজাতন্ত্রের কর্মচারীদের মৌলিক ও সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক সচিবালয়ের অভ্যন্তরে অঘোষিত নিষেধাজ্ঞা অবলম্বে প্রত্যাহারের জোর দাবি জানিয়েছেন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী পরিষদ। আমি আমার এরকম কোনো কিছু নজরে আসেনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো নির্দেশ জারি করেন নাই এবং কোনো অঘোষিত কোনো কর্মবিরতি কিংবা কোনো কিছু ঘটছে না। এই যে 21 দফা বাস্তবায়নের দাবি জানিয়েছেন তারা, প্রধানমন্ত্রী জনপ্রশাসন সিনিয়র সচিব অর্থ সচিবের কাছে বিষয়টি পেশ করার পর বাস্তবায়ন হচ্ছে না বলে সংগঠনে পাঠানো এক বিজ্ঞপ্তি। না, এরকম কিছুই নয়। না, নানান রকম মাঝে মাঝে আসে। এখন যেমন ধরুন আমরা কতগুলো সমস্যার সমাধান করেছি। এওপিওরা তারা ক্লাস 1 স্ট্যাটাস চাচ্ছিলেন অনেকদিন থেকে, সেটা আমরা করেছি। খুব বেশি সংখ্যক নয়, কিন্তু একই সঙ্গে এখন মাঠ পর্যায়ে যেমন পুলিশ বা প্রশাসনের মধ্যে কোনো ক্ষোভ, পুলিশে তো আমরা যে ধরনের সম্প্রসারণ করেছি, যে ধরনের প্রমোশন পদোন্নতি যে পরিমাণ হয়েছে, আপনার আইজি পুলিশকে সিনিয়র সেক্রেটারির মর্যাদা দেওয়া হয়েছে ক্যাবিনেট সেক্রেটারির এর পরেই। তো এই জিনিসটি যেমন, তেমনি পুলিশে আমরা 6 জন গ্রেড 1 পজিশন ক্রিয়েট করেছি, 6 জন, এবং তার ফলে নিচের থেকে আরো প্রমোশনে পদোন্নতি অনেক সুযোগ হয়েছে। আবার আমরা এই ইদানিং অতি সম্প্রতি এর আগে আমি সবসময় এই জন্য বলে এসেছি, আমাদের জানেন বোধহয় একটি সংগঠন আছে আমাদের, না বাংলাদেশ প্রকৃতি, প্রকৌশলী কৃষিবিদ চিকিৎসাবিদ, তারা আমার সঙ্গে অনেক দিন আলোচনা করেছেন। পরে আমরা একেবারে নীতিগতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে বড় বড় যে সমস্ত ডিপার্টমেন্ট আছে, দপ্তর অধিদপ্তর, তাদের প্রধানদেরকে গ্রেড 1 করা হবে। সচিবের মর্যাদা, পূর্ণ সচিব নন কিন্তু সচিবের মর্যাদা। আমরা 26টি বড় বড় ডিপার্টমেন্ট, শিক্ষা, প্রাথমিক শিক্ষা, তারপরে লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং, সবগুলি মহাপরিচালক সব আমাদের গ্রেড 1 করা হয়েছে। আমাদের হাতে সময় নেই, আরো 10টিকে গ্রেড 2 করা হয়েছে। আমাদের হাতে সময় নেই। আমাদের দর্শকদের একটি বড় অংশ, আমিও আসলে জানতে চাইছি যে আপনি নির্বাচন যে কালীন যে মনোনয়ন বা বাছাই প্রক্রিয়ার সঙ্গে আপনি সরাসরি যুক্ত, আপনি কমিটির কো-চেয়ারম্যান, এত বড় একটি দলের বাছাই করতে গিয়ে কোন রকম কোনো অসুবিধার সম্মুখীন এবার হবে কিনা? বিশেষ করে যারা এমপি আছেন তাদের মধ্যেও তো অনেকে বাদ পড়বেন, কি হবে একটু যদি একটু বলেন। খুব যে ব্যাপক সংখ্যক বাদ পড়বেন তা নয়। আর এই ব্যাপারে আমি একটি কথা বলে রাখি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি হচ্ছেন পার্টির যেমন প্রেসিডেন্ট, তেমনি আমাদের পার্লামেন্টারি বোর্ড যারা মনোনয়ন দিয়ে থাকেন সেটিরও তিনি চেয়ারম্যান, এবং সেই বোর্ডে যারা আছেন তারা সকলেই খুব ঝানু রাজনীতিবিদ। আমির হোসেন আমু, তারপরে তোফায়েল আহমেদ সাহেব, সুরঞ্জিত সেনগুপ্ত, শেখ সেলিম, তারপর সাজেদা চৌধুরী, বেগম সাজেদা চৌধুরী, তারপরে আপনার কাজী জাফর, এরা ওবায়দুল কাদের, এরা সারা দেশের সমস্ত নেতাদের জানেন, কে কোথায় কিরকম করছেন তথ্য আছে। বিভিন্ন আমাদেরই তো বিভিন্ন সরকারি এজেন্সির উপরে আমরা অত কিন্তু নির্ভরশীল নই, আপনাদের আমাদের নিজস্ব যে তথ্য। তার মানে সেই হিসেবে আমরা সকলের তথ্য একবার, আপনি জানেন গত কয়েক মাস যাবৎ, বছরখানেক হলো, মাননীয় প্রধানমন্ত্রী তৃণমূল পর্যায়ের সমস্ত নেতাদের সঙ্গে থেকে তাদের কাছ থেকে মতামত নিয়েছেন, এবং তাদের কাছে একটি ফর্ম বিতরণ করা হয়েছিল, তাতে 10টি পয়েন্ট দিয়ে, সেই ফর্ম দিয়ে
যে কাকে কাকে আপনারা তিনজনের নাম দেবেন প্যানেল, সেই প্যানেলের মধ্যে থেকে আপনি কাকে কত মার্ক দেবেন, সেই প্যানেল আমরা যদি তাহলে একটু ছোট করে জানতাম যে আপনাদের যে এক্সিস্টিং এমপি তাদের সংখ্যা আসলে খুব বেশি, তাদের মধ্যে খুব বেশি পরিবর্তন আসছে না। পরিবর্তন আসছে, খুব বেশি না, আসবে খুব বেশি না, একেবারে বিশাল যে হবে তা নয়। 250 জনের মধ্যে 10% পরিবর্তন আসছে। 3 বছরের মাথায় এসেই যখন মাননীয় প্রধানমন্ত্রী ইভালুয়েশন করতে শুরু করলেন, তখনই তিনি অনেককে সাবধান করে দিয়েছিলেন, দেখো তোমার ভবিষ্যৎ কিন্তু এরকম। এবং তারপরে সাবধানতা, সমর্থন পেতে হলে কাজ করো, ভালো করো, ব্যবহার ভালো করো, এবং অনেকে শুধরেও নিয়েছেন। এখন অনেকে কিন্তু কভার করে ফেলেছে, সেইজন্য খুব বেশি পরিবর্তন অত হবে না, তবে বেশ বড় সংখ্যকই হবে, একেবারে নেহাত 10-12 জন, 15 জন, 20 জন, না অনেক তার চেয়ে বেশি, 50 জনের মতো হতে পারে, এরকম হতে পারে। আপনার আজকের আলোচনায় অংশ নেওয়ার জন্য জনাব এস টি ইমাম আপনাকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি।